সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় ডিবেট। আমরা আমাদের আজকে বিতর্কের বিষয় হচ্ছে উন্নয়ন কি পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। এটা হচ্ছে ডিবেটের টপিক। এর পক্ষে থাকবে সেকেন্ড ইয়ার লজিক গেট, আছে ফোর্থ ইয়ার রিজনিং। তো আমি প্রথমে উন্নত মোবাইল নেটওয়ার্ক কি পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পক্ষে বলার জন্য দ্বিতীয় বর্ষের লজিক গেট টিমের প্রথম বক্তা আজিমুসান মাহিরকে আমন্ত্রণ জানাই। টাইমার গুড। আমার ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ সব দেখা যাচ্ছে। শুরু করছি দুজন প্রান্তিক জেলের গল্প দিয়ে। প্রথম জনের সময় মোবাইল নেটওয়ার্কই ছিল না। জেলেকে ঠকিয়ে মাছভিত্তিক পুরো লভ্যাংশ যেত মধ্যস্বত্বভোগীর পকেটে। পরে উন্নত মোবাইল নেটওয়ার্কের সাথে উন্নত মোবাইল নেটওয়ার্কের সুবিধা পাওয়ায় মোবাইলের যোগাযোগ, টাকার লেনদেন হয়ে সরাসরি মাছ যাচ্ছে শহরের বাজারে। নেই প্রতিবন্ধকতা, স্বাবলম্বী হচ্ছে সবাই, বাড়ছে কর্মসংস্থান, কমে যাচ্ছে দারিদ্র্য। বলছিলাম মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের একটি দিন বদলের বিজ্ঞাপনের কথা। এটাই প্রকৃত আর্থসামাজিক উন্নয়নে উন্নত মোবাইল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। আজকের এই বিতর্ক সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং যারা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় উন্নত মোবাইল নেটওয়ার্কে পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। প্রস্তাবনার পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। প্রতিটি প্রস্তাব উত্থাপনের পাশাপাশি তার সংজ্ঞায়নের দাবি রাখে। চলে যাচ্ছি সংজ্ঞায়নে। অনুসারে স্মার্টফোন, মুঠোফোন, ল্যাপটপ, নেভিগেশন ডিভাইস প্রভৃতি তারবিহীন ডিভাইসের সাথে যুক্ত ট্রান্সসিভার, মোডেম ও পেজারের মাধ্যমে নিকটবর্তী বেস হবার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য বেস স্টেশনে পরস্পর সংযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী তথ্য, ছবি, ভিডিও আদান প্রদান ও ইন্টারনেট টাইপ মোবাইল নেটওয়ার্ক। আর উন্নত মোবাইল নেটওয়ার্ক বলতে দ্রুতগতি সম্পন্ন, নিরাপদ ও উন্নত সুবিধাযুক্ত মোবাইল নেটওয়ার্ক নির্দেশ করে। এদিকে আর্থসামাজিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রক্রিয়া, জিডিপি বৃদ্ধি, সাক্ষরতার হার বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষতা ও সামাজিক উন্নয়ন পরিচয়। বিটিআরসি তথ্য মতে দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10.3 কোটি, যা জনসংখ্যার 64%। বিশাল সংখ্যার একটা অংশকে যদি ফ্রিল্যান্সিং, ই কমার্সের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়, তবে বৃদ্ধি পাবে ব্যক্তিগত আয় ও জিডিপি, মান উন্নয়ন, কমবে দারিদ্র্য। আর এগুলোই আর্থসামাজিক উন্নয়নের প্রধানতম নির্দেশক সমূহ। আপওয়ার্ড.কমের তথ্য মতে 2019 সালে ফ্রিল্যান্সিং খাতে যুক্তরাষ্ট্রের $8 ট্রিলিয়ন। আর অন্যদিকে বিজনেস.কমের তথ্য মতে ই কমার্স খাতে গত বছর চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিক্রি ছিল যথাক্রমে $672 বিলিয়ন, $340 বিলিয়ন। উল্লেখযোগ্য তথ্য হলো এই ফ্রিল্যান্সিং ও ই কমার্সের প্রধান শর্ত কিন্তু উন্নত মোবাইল নেটওয়ার্ক এবং উল্লেখিত দেশ দুটির মোবাইল নেটওয়ার্ক উন্নত। ঠিক এভাবেই উন্নত মোবাইল নেটওয়ার্ক প্রকৃত আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী অবদান রাখছে। এরপরও প্রতিপক্ষ উন্নত মোবাইল নেটওয়ার্কে বাঁশ দিতে যাচ্ছেন, এই মহাশে সেই বাঁশের ডেলিভারি পেতেও কিন্তু মোবাইল নেটওয়ার্কের জড়ি নেই। আর্থসামাজিক উন্নয়নের আরেকটি উল্লেখযোগ্য নিয়ামক সাক্ষরতার হার বৃদ্ধি। ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে অঞ্চলের 34.6% মানুষ আজও নিরক্ষর। এই দূরবর্তী প্রান্তিক অঞ্চলসমূহে যেখানে পর্যাপ্ত প্রশিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা উন্নত যাতায়াত ব্যবস্থা, থেকে শিক্ষাদানের একমাত্র উপায় হতে পারে অনলাইনে পাঠদান। আইআরআর ও ডিএল অর্গানাইজেশনের তথ্য মতে রাশিয়া তাদের দুর্গম অঞ্চলসমূহে 74 লক্ষ মানুষকে এভাবে শিখছে। এই অনলাইন শিক্ষাদান কার্যক্রমের প্রধান শর্তই কিন্তু উন্নত মোবাইল নেটওয়ার্ক। যেহেতু আর্থসামাজিক উন্নয়নে সাক্ষরতা উচ্চ হারের কোনো বিকল্প নেই, তাহলে এটা বলা না যে আর্থসামাজিক উন্নয়নে উন্নত মোবাইল নেটওয়ার্কেরও কোনো বিকল্প নেই। বিজ্ঞ প্রতিপক্ষ এরপরও কি আপনারা এই অপার সম্ভাবনাকে অস্বীকার করবে? মাননীয় উন্নয়নে উন্নত মোবাইল নেটওয়ার্কের গুরুত্বের এমন উদাহরণ তাতে থাকলে পুরো দিনই চলে যাবে। যেমন ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে উন্নত নেটওয়ার্কের সম্মিলনে চালকবিহীন নিয়ন্ত্রকবিহীন ট্রাফিক সিগন্যাল, গ্রামাঞ্চলে উন্নত মানের শিল্প কারখানা, শিল্প ও যোগাযোগ ব্যবস্থা আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন। ইন্টারনেটের নিত্য নতুন কৃষি ব্যবহারে কৃষিখাতে উৎপাদন বাড়ানো সম্ভব বহুগুণে। কৃষকের মোবাইলে আগাম দুর্যোগ সতর্কতা পৌঁছানো গেলে দুর্যোগকালীন কৃষি ক্ষতি কমে আসবে উল্লেখযোগ্য হারে। দেশপূর্ণ বাড়বে খাদ্য রপ্তানি। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কি সেসব সম্ভাবনা দেখছেন না, নাকি দেখেও না দেখার ভান করছেন? মাননীয় সভাপতি, আমাদের বাংলাদেশ ও এর মতো অনুন্নত
নানাবিধ সমস্যায় জর্জরিত, যার অন্যতম প্রধান কারণ আর্থসামাজিক অবস্থার এই নিম্নমান। এই সমাধানের রাস্তা খুঁজতেই আমাদের আজকের এই বিতর্ক সভা। অথচ সেই সভাকালে ভুলে না যায় এই ভয়ে দলে নিতে হয় একজন বাড়তি সদস্য। এরপর নিশ্চয়ই আর বলা লাগে না আমাদের দুর্বলতা কেন, কেন আমাদের আর্থসামাজিক অবস্থার এই নিম্নাবস্থা। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা যদি উন্নত দেশগুলোর দিকে তাকান তবেই বুঝতে পারবেন তাদের এই উন্নতির পরতে পরতে লুকিয়ে আছে উন্নত নেটওয়ার্কের ভূমিকা, উন্নত মোবাইল নেটওয়ার্কের ভূমিকা। আর্থসামাজিক উন্নয়নে বেশ এগিয়ে যাচ্ছে। তাই আসুন ঘুমিয়ে না থেকে দেশ তথা সমগ্র বিশ্বের প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নতির আশাকল্পে আমাদের সাথে বলুন উন্নত মোবাইল নেটওয়ার্ক কি পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আসিমুস শান মাহিরকে, পক্ষের প্রথম বক্তা। উন্নত মোবাইল নেটওয়ার্ক কি পারে দেশের প্রকৃত আর্থসামাজিক ঘটাতে। এখন বিপক্ষের প্রথম বক্তা আরিফুর রহমান, 4th ইয়ার, টিম রেজেমেক। তারপর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। উন্নত মোবাইল নেটওয়ার্কই পারে প্রকৃত আর্থসামাজিক উন্নতি ঘটাতে। আলোচ্য বিষয়টিকে খণ্ডন করলে আমরা পাই উন্নত মোবাইল নেটওয়ার্ক ও প্রথমত মোবাইল নেটওয়ার্কে আসি। মোবাইল নেটওয়ার্ক বা সেলুলার নেটওয়ার্ক হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল, যেটা একটি বেস স্টেশন এবং অনেকগুলো রিলে স্টেশনের সমন্বয়ে তৈরি। আর্থসামাজিক উন্নয়ন হলো অর্থনৈতিক কার্যকলাপ সামাজিক জীবনের সাথে সুসম্পর্ক। আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে জিডিপি, জীবনযাত্রার মান, শিক্ষার হার ও উন্নয়ন। এছাড়াও বৈষম্য দূর করার মাধ্যমে একটি একীভূত, ন্যায়সঙ্গত ও পক্ষপাতমুক্ত সমাজ গঠন। তাছাড়া দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য সংস্থান, সামাজিক নিরাপত্তা ও সকলের অর্থনৈতিক অবস্থা নিশ্চিত করা। প্রথমত আসি মোবাইল নেটওয়ার্কের কথায়। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক বলতে বোঝায় সেলুলার 4G ডাটা, যা বাংলাদেশের সকল অঞ্চলে এখনো ভালোভাবে পৌঁছাতে পারেনি। কারণ সেলুলার নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার অনেক দামি এবং এগুলো ইনস্টলেশন করা ব্যয় করতে বাংলাদেশের অধিকাংশ মানুষই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বেছে নিয়েছে। আজকের এই অনলাইন কনফারেন্সের কথাই চিন্তা করতে পারি। এখানকার 80% মানুষই ব্রডব্যান্ডের ব্রডব্যান্ড সেবা মূলত কোএক্সিয়াল কেবল এবং উচ্চগতির ইন্টারনেট সেবার জন্য অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ পরিবর্তে ব্রডব্যান্ড ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম আলোর একটি কলাম অনুসারে ঢাকার বাসায় ওয়াইফাই আছে কিন্তু ব্রডব্যান্ডের কোনো লাইন নেই, ইন্টারনেট কিছুটা পাওয়া যায় কিন্তু সেটার দাম অনেক বেশি, এর ফলে আমাকে অনেক ভুগতে হয়েছে। এরকমই বক্তব্য রাখেন শিক্ষার্থী সুমি আক্তার। করোনা ভাইরাস জনিত কারণে সাধারণ ছুটি শুরু হওয়ার পর যারা বাড়িতে বসে অফিসের কাজ করার চেষ্টা করছেন তারা সমস্যাটি খুব ভালোভাবে উপলব্ধি। মোবাইল ইন্টারনেটের কথাই যদি বলি, বাংলাদেশে গত 10 বছরে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারী বেড়ে 75%-এ দাঁড়িয়েছে। দেশের মানুষ ইন্টারনেট সহজলভ্য করতে সরকার ব্যান্ডউইথের দাম কমানোর পাশাপাশি ভ্যাটের হার কমালেও সেই সুবিধা সাধারণ মানুষ ভোগ করতে পারছে না। এর বাইরে নেটওয়ার্কের কিছু অপব্যবহার তো তুলেই ধরা যায়, যেমন তরুণ প্রজন্মের কথাই বলা যাক না কেন, মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারীর 90%-এরও উপরের তরুণ নেটওয়ার্ক ব্যবহার করে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য। অতিরিক্ত সোশ্যাল নেটওয়ার্কিং মানসিক উত্তেজনা ও হতাশার কারণ ও কম ঘুমের জন্য দায়ী। সোশ্যাল মিডিয়া থেকে অনেক সময় সিগারেট ও অ্যালকোহল আসক্তির চেয়েও প্রবল ধরে নেওয়া হয়। গবেষকরা বলেন কোনো তরুণ তরুণী যদি দিনে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় দেয় তাহলে তার বিকারগ্রস্ততা দেখা দেয় এবং তার প্রচুর হতাশায় ভোগে। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ক্ষতিকর দিক হলো সাইবার বুলিং, যেটা আমাদের পরবর্তী জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। আগস্ট 2013 এর কথাই ধরি না কেন, ঐশী তার পিতামাতাকে হত্যা করে কারণ গত জুলাই মাসের 31 তারিখে 2013 সালে তার কাছ থেকে তার মোবাইল সিজ করে নেওয়া হয়েছিল। এর ফলে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে তার বাবা মাকে হত্যা করে ফেলে। আর আর্থসামাজিক উন্নয়ন এবং সমাজের প্রভাব বোঝার কথা ধরতে পারি। বাজেট হলো কোনো একটি অর্থ বছরে আয় ব্যয় হিসাব করে সার্বিক পরিকল্পনা করা। বিশ্ব বাজেটের আকারে বাংলাদেশ 64তম হলেও থেকে বাংলাদেশ 135তম কেন সেটা আমার মাথায় আসে না। বাংলাদেশের জিডিপি 17.9%, সামগ্রিক আয় 3,78,000 কোটি টাকা, ঘাটতি 1,85,987 কোটি টাকা। বাংলাদেশের বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ ঋণ মিলায়ে মোট
ঋণদায়ী হয়ে 1,86,000 কোটি টাকা। তার মানে একজন নবজাতক যখন জন্মগ্রহণ করে তার মাথায় 9,600 টাকা ঋণের বোঝা নিয়ে সে জন্মগ্রহণ করতেছে। বাংলা প্রবৃদ্ধির হার 8.2% হওয়া সত্ত্বেও আমাদের অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে। এর ফলে আমাদের প্রতিনিয়ত প্রতি বছরে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষা খাতে আমাদের যে পরিমাণ অর্থ ডিপ্লয় করা হচ্ছে সেটা আসলে আমাদের জন্য উপযুক্ত না। এর ফলে উন্নত মানের জীবনযাত্রা এবং উন্নত মানের পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। সর্বোপরি আমরা বলতে পারি উন্নত মোবাইল নেটওয়ার্ক না, বরং অপটিক্যাল ফাইবার কেবল তথা ব্রডব্যান্ড কানেকশন এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, সততা ও দেশের প্রতি দায়িত্ববোধই হতে সামাজিক উন্নয়ন ঘটানোর একমাত্র কৌশল। ধন্যবাদ। ধন্যবাদ আজকের পক্ষের প্রথম বক্তা মোহাম্মদ আরিফুর রহমানকে। এখন আমাদের বিপক্ষের প্রথম বক্তা যারা আছি আজকে বিতর্কের বিষয় হচ্ছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা উন্নত মোবাইল প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। এখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি টিমের তো আরিফুর রহমান বললো, আর এখন বলবে হচ্ছে হারিয়ে ফেললাম তো নামগুলি। Can someone help me? Logic Sada Ahmed. Logic. Sorry, ঠিক আছে। ক্রিকেটার সাদ আহমেদ সেকেন্ড ইয়ার, ঠিক আছে। সাদ আহমেদ এখন পক্ষে দ্বিতীয় বক্তা, সে তার বক্তব্য পেশ করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, যোগাযোগ ব্যবস্থা যত দ্রুত হবে কাজ তত সুন্দর এবং সাবলীলভাবে করা সম্ভব হবে। এ ব্যাপারে বিজ্ঞ প্রতিপক্ষেরও কোনো দ্বিমত থাকার কথা নয়। উদাহরণ দিয়ে যাই, মনে করুন উপকূলীয় এলাকায় 10টি মাছের বাজার আছে এবং সেগুলোতে নিয়মিত মাছ বিক্রয় করা হয়। এখন হঠাৎ করে একদিন দেখা গেল যে সবগুলো মাছের বিক্রেতা একটি করেছে, এর ফলে বাকি সব বাজার ফাঁকা পড়ে গেছে। এখন এর ফলাফল কি হবে মাননীয় সভাপতি? এখন দেখা যাবে অনেক ক্রেতারা মাছ কিনতে গিয়ে মাছ না পেয়ে অনেক বিক্রেতা মাছ বিক্রয় করতে যেয়ে যথেষ্ট পরিমাণ মাছ বিক্রয় করতে পারেনি, অর্থাৎ উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মাননীয় সভাপতি, তাদের মধ্যে সমন্বয়ের অভাবে ছিল এই সমস্যার মূল কারণ। এখন আমাদের বিপক্ষ দল হয়তো এর জন্য আরো অনেক ধরনের উপায় দেখাবেন যার মাধ্যমে তারা সমন্বয় করতে সক্ষম হবে। কিন্তু মাননীয় সভাপতি, আমি হলফ করে বলতে পারি তারা এমন একটা মাধ্যম যা মোবাইল নেটওয়ার্কিং এর মতো এত সাবলীলভাবে এই সমস্যার সমাধান করতে পারে। মাননীয় সভাপতি, মনে করুন আমার গ্রামের চাচাতো ভাই প্রথমবারের মতো এসেছে। এখন ঢাকার মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় এত বিভাজন দেখে সে এমনিতেই মোটামুটি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু তাকে পৌঁছাতে হবে মতিঝিল। এখন মতিঝিল সে 3 জন ব্যক্তিকে জিজ্ঞেস করলো। এখন এই 3 জন ব্যক্তি কি উত্তর দেবে? এখন মাননীয় সভাপতি, আমরা এখানে ঢাকা শহরকে নিয়ে কথা বলছি, যেদিকেই যাই না কেন শেষমেশ পৌঁছায়। এখন মাননীয় সভাপতি, যেমনটা চিন্তা করা হয়েছিল ঠিক তেমনই এই 3 জন ব্যক্তি তাকে 3টি রাস্তা দেখিয়ে দেয়। এখন মাননীয় সভাপতি, আমার গ্রামের চাচাতো ভাই যে রাস্তার মাঝে বসে করবে না এটা বলা মুশকিল। এখন মাননীয় সভাপতি, সে যদি উন্নত মোবাইল নেটওয়ার্কের সাথে সম্পর্কিত থাকে তাহলে এরকম কোনো সমস্যাই তার সামনে আসতো না মাননীয় সভাপতি। কারণ ম্যাপের মাধ্যমে অত্যন্ত সহজে সে তার সমস্যার সমাধান করতে পারত এবং নিজের সবচেয়ে সহজ রাস্তাটি বের করে নিতে পারত। মাননীয় সভাপতি, আমরা যে মহামারীর মধ্যে বসে নেই তার পেছনে কিন্তু কারণ রয়েছে এই মোবাইল নেটওয়ার্কিং এর। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিচ্ছি। এখন হয়তো আমাদের বিজ্ঞ প্রতিপক্ষরা বলবেন যে অনেকেই হচ্ছে। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। কারণ মোবাইল নেটওয়ার্কিং এর সমস্যার কারণে, মোবাইল নেটওয়ার্কিং এর সুবিধা সবাই না পাওয়ার কারণেই এই সমস্যাটা হচ্ছে। যদি তাদের এই সুবিধাটা থাকতো সেটা হতো না মাননীয় সভাপতি। তাছাড়া মাননীয় সভাপতি, আমরা যে শুধুমাত্র অনলাইন ক্লাসের মধ্যে সীমাবদ্ধ তাও কিন্তু নয়। অনলাইন বিভিন্ন কোর্স এবং অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে যার সাথে আমরা সম্পর্কিত, যেমন অন্যরকম পাঠশালা, খান একাডেমি, 10 মিনিট স্কুল, এগুলো থেকে কতগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা যে লাভবান হচ্ছে তা ঠিক বলা মুশকিল। তাছাড়া মাননীয় নেটওয়ার্কিং এর মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রয় এবং যাতায়াত ব্যবস্থার যোগান যে আমাদের জীবনকে কতটা সহজ করেছে তা লক্ষ্য করার জন্য আমরা অ্যামাজন, দারাজ, আলিপান্ডা, উবার, পাঠাও এগুলোর দিকে দেখতে পারি। একজন ব্যস্ত ইঞ্জিনিয়ারের কাছে ফুড পান্ডা এর পিজা এবং বার্গার যে কতটা বেশি গুরুত্ববহ
সাধারণ ব্যক্তি বুঝতে না পারলেও একজন ব্যস্ত ব্যক্তি ঠিকই বুঝতে পারবে। মাননীয় সভাপতি, অর্থনৈতিক উন্নয়নের কথা ধরতে গেলে আমরা ফ্রিল্যান্সিং এর কথা কখনোই বাদ দিতে পারি না। যদি আমাদের নিজেদের দেশের কথাই দেখা যায়, বাংলাদেশ প্রত্যেক বছর প্রায় 100 মিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ অর্থ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করতে সক্ষম হয়। তথ্যসূত্র দ্য প্রিন্ট। এখন এখানে আরো উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যদি আরো বেশি এখানে বেশি সময় ব্যয় করে এবং নিয়মিত কাজ করে, তাহলে পরিমাণ আরো প্রচুর বেড়ে যেতে পারে। মাননীয় সভাপতি, এবার আছে আমাদের দেশের একটি জরিপের কথাই। মাননীয় সভাপতি, ধরলাম আমাদের দেশ স্বাধীন হওয়ার পর কিছুটিকে ঠিক করার জন্য, তাই 1980 থেকে আমরা এই জরিপটা শুরু করছি। 1980 সালে বাংলাদেশের জিডিপি দেখানো হয়েছে 18.14 বিলিয়ন ইউএসডি, যেখানে 1995 সালে এই জিডিপি 37.94 বিলিয়ন ইউএসডি। এরপর 1996 সালে বাংলাদেশে প্রথম গ্রামীণ ফোন নামক একটি মোবাইল নেটওয়ার্কের সাথে পরিচিত করা হয় এবং এরপর 2010 সালে বাংলাদেশের জিডিপি দাঁড়ায় 115.3 বিলিয়ন ইউএসডি। এরপর 2012 সালে বাংলাদেশের 3G এবং 2018 সালে বাংলাদেশের 4G নেটওয়ার্ক নিয়ে আসার পর বর্তমানে সবকিছু জিডিপি দাঁড়িয়েছে 274 বিলিয়ন ইউএসডিতে। তথ্যসূত্র দ্য ওয়ার্ল্ড ব্যাংক .org। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা যদি এখানে বলেও ফেলি যে উন্নত মোবাইল নেটওয়ার্ক ওই দেশের অর্থনীতির সাথে সমানুপাতিক, তাহলে আমরা মোট ভুল বলবো না মাননীয় সভাপতি। এখানে এরকম আরো অনেক দেশে অনেক উদাহরণ পাওয়া যাবে। মাননীয় সভাপতি, এবার আসছি কথায়। অটোমেশন হলো এমন একটা সিস্টেম যার মাধ্যমে মানুষ অনেক কাজ যান্ত্রিক উপায়ে করতে পারে। এর মাধ্যমে মানুষ অনেক কাজ এমন ভাবে করতে পারে যেগুলো অনেক সহজভাবে করতে পারে, যা গেলে তার জীবনের হুমকি থাকতে পারতো মাননীয় সভাপতি। কিন্তু এই অটোমেশন সিস্টেমটা ঠিকমতো চালানোর জন্য আমাদের দ্রুত তথ্য প্রেরণ করতে হয় এবং যত দ্রুত আমরা তথ্য প্রেরণ করতে সক্ষম হই, আমরা এর ফলাফল পাবো। অর্থাৎ মাননীয় সভাপতি, উচ্চ নেটওয়ার্ক। এখন মাননীয় সভাপতি, এখানে যদি আমরা উচ্চ নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হই, তাহলে হয়তো আমরা দুর্ঘটনাবিহীন ব্যবস্থা এখানে আমাদের উন্নত মোবাইল নেটওয়ার্ক অনেক সাহায্য করবে। এখন মাননীয় সভাপতি, আমরা মোটামুটি দেখাতে সক্ষম হয়েছি উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক কিভাবে আমাদেরকে শক্তিশালী করে অর্থনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। এত কিছুর পরেও যদি আমাদের বিজ্ঞ কর্তৃপক্ষরা এর বিপক্ষে যান, তাহলে আমরা আশা করবো এমন একটি উপায় এর মধ্যে এত কিছু এত সহজে করতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শাহাদ আহমেদকে, পক্ষের দ্বিতীয় বক্তা। উন্নত মোবাইল নেটওয়ার্কটি পারে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। এখন মামুনুর রহমান আবির, 4th ইয়ার ইজামেক, বিপক্ষে বলার জন্য বিপক্ষে দ্বিতীয় বক্তা আসছে। মামুনুর ইজামেক 4th ইয়ার বিপক্ষে বলবে। টপিক আমি আবার মনে করিয়ে দিচ্ছি, উন্নত মোবাইল নেটওয়ার্কটি পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। আবির, ইউ মে স্টার্ট। স্যার, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুরু করব? হ্যাঁ, প্লিজ। শুভ অপরাহ্ন। বিজ্ঞ বিচারকগণ, মাননীয় মডারেটর, উপস্থিত সকল শ্রোতা, সবাইকে আমার ধন্যবাদ। মাননীয় মডারেটর, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে উন্নত মোবাইল নেটওয়ার্কই পারে প্রকৃত আর্থ-সামাজিক ঘটাতে। সঙ্গত কারণেই আমি বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। এই বিষয়ে যুক্তি প্রদানের আগে আমি কিছু তথ্য দিয়ে শুরু করব। পৃথিবীর আনাচে কানাচে মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড নেটওয়ার্কের ব্রডব্যান্ডের সাহায্য তুলে ধরব। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক স্পিড 5.7 মেগাবিটস পার সেকেন্ড, যেখানে ব্রডব্যান্ড স্পিড 26.84 মেগাবিটস পার সেকেন্ড। ইন্ডিয়াতে স্পিড 23 মেগাবিটস পার সেকেন্ড, যেখানে ব্রডব্যান্ড স্পিড 40.45 মেগাবিটস পার সেকেন্ড। ইউএসএ তে 93 মেগাবিটস পার সেকেন্ড সেলুলার স্পিড, যেখানে ব্রডব্যান্ড 152.6 মেগাবিটস পার সেকেন্ড। আমাদের দেশের প্রেক্ষাপটে একজন ব্যবহারকারী যদি দিনে 2 গিগাবাইট ডাটা ব্যবহার করেন, তাহলে তাকে মাসে $42 গুনতে ব্রডব্যান্ড ইন্টারনেটে প্রায় অর্ধেক খরচে 3 গুণ বেশি ডেটা স্পিড তিনি পাচ্ছেন। ইউএসএ তে 5 গুণ কম খরচে 3 গুণ বেশি স্পিড পাওয়া যাচ্ছে। চীনে প্রায় সমান খরচে 5 গুণ বেশি। নেটওয়ার্ক স্পিড বাড়ার সাথে সাথে ব্যবহারকারী ডাটা ব্যবহারের পরিমাণ অনেক বেড়ে যায়। আবার সেলুলার নেটওয়ার্কের সব থেকে বড় সীমাবদ্ধতা হলো প্রিপেইড বিলিং সিস্টেম। যদি ইউজারের ডেটা ব্যবহারের সীমা টেনে ধরে রাখা হয়, সেখানে ব্রডব্যান্ড ইউজার তার ইচ্ছা মতো ডেটা ব্যবহার করতে পারেন। এ থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশনের বিকল্প হতে পারে না। এবার আসি হাই স্পিড ইন্টারনেট কানেকশন কিভাবে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাতে উন্নত ঘটে।
উন্নতি ঘটাতে সাহায্য। হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এর মতো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখানে খুব কম সময়ে ব্যাংকিং কার্যক্রম করা যাচ্ছে। এতে করে ট্রানজাকশন কস্ট অনেক কমে যাচ্ছে এবং ট্রানজাকশন ফলে আমাদের জিডিপির উন্নতি ঘটছে। আবার হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেটের ফলেই অনেক ঘরে বসে অনেক স্কিল ডেভেলপমেন্ট করা যাচ্ছে। এতে দক্ষ জনবল প্রতিপক্ষ দলের বক্তা বলে গেছেন যে তারা স্কিল ডেভেলপমেন্ট করছেন, বিভিন্ন অনলাইন এডুকেশনে যাচ্ছেন তারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু আসলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে যে পরিমাণ খরচ হচ্ছে বা আপনি এই খরচটা পোষাতে পারছেন কিনা, আপনি এই খরচটা পোষাতে পারছেন, আপনার দেশের বাকি মানুষকে এই খরচটা পোষাতে পারছে কিনা সেটা কিন্তু এখন আবার এই দক্ষ জনবল ঘরে বসে বিদেশে সংযুক্ত থেকে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এর মতো কাজ করছে, দেশের জিডিপিতে অবদান রাখছে, যেটা আমার প্রতিপক্ষ দল। কিন্তু তার কাছে আমার একটা প্রশ্ন যে আসলে দেশে কি এমন কোনো ফ্রিল্যান্সার আছেন যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে বা সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে আসলে আউটসোর্সিং করছে? আর প্রতিপক্ষ দলের কাছে আমার এই জন্যই প্রশ্ন থাকবে, আপনারা কি কখনো কর্পোরেট জব, ফ্রিল্যান্সিং জব, স্টার্টআপ বিজনেস এইসব সেলুলার নেটওয়ার্ক দিয়ে চালাতে পারবেন? আমি নিজে গ্রামে থাকি, বিজ্ঞাপন টিভিতে ভরে গেছে যে দেশের আনাচে কানাচে 4G নেটওয়ার্কে হয়ে গেছে আমাদের, অথচ আমার বাড়ি পায় না। আর ফোনে বা রাউটারে আমার সেটা হটস্পট বানিয়ে সেটা বাঁশের মাথায় ঝুলিয়ে এই কনফারেন্সে অ্যাটেন্ড করতে হয়েছে। এবং আমি এই একটা জুম মিটিং এ প্রায় 1 ঘন্টা মিটিং এ আমার এভারেজ 1.5 গিগাবাইট ডাটা খরচ পড়ছে। এতে আমার এই মিটিং এ আসতে প্রায় 50 টাকা খরচ পড়ছে। এখন আপনারা এই সেলুলার ডাটা কি বলে যাবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। এবার আমরা ওয়ার্ল্ডের ব্যাংকের একটি রিপোর্টের দিকে চোখ দিলে দেখতে পারি। সেখানে বলা আছে যে দেশের আইসিটি সেক্টরে 10% আইসিটি সেক্টরে যদি ইমপ্রুভ হয় তাহলে সেখানে কিভাবে সে দেশের জিডিপিতে সেটা কি তো সেখানে দেখা যাচ্ছে যে মোবাইল নেটওয়ার্ক বা সেলুলার নেটওয়ার্কে যদি 0.4% মোবাইল নেটওয়ার্কে যদি 10% বেড়ে যায় তাহলে সেখানে জিডিপিতে 0.4% পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন যদি 10% পরিমাণ বেড়ে যায় তাহলে সে দেশে প্রায় 4 গুণ 1.35% পজিটিভ। এছাড়া আমরা বিখ্যাত জার্নাল এলসেভিয়ারের একটি পেপারে যেটা ইকোনমিক ইম্প্যাক্ট অফ মোবাইল ভার্সাস ফিক্সড ব্রডব্যান্ডে দেখা আছে যে চীনে ইনক্রিজের ফলে ব্রডব্যান্ডে 2.15% জিডিপি বেড়ে যাচ্ছে, জার্মানিতে সেটা 0.255, পানামাতে 0.44। এবং এই এফিসিয়েন্সি রেটটা যদি আমরা খেয়াল করি, আয়ারল্যান্ডে যেটা 0.1%, গ্রিসে 0.97 এবং ইউনাইটেড স্টেটসে 0.974, কিন্তু মঙ্গোলিয়া, জর্জিয়ার মতো কান্ট্রিগুলোতে সেটা 0.3 এর কাছাকাছি। থেকে আমরা যদি খেয়াল করি একটা বিষয় স্পষ্ট যে হাই স্পিড ডেটা আসলে সহজলভ্য করলেও কিন্তু সবসময় অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন হচ্ছে না, কারণ এটা একটা মেইন রোলটা প্লে করে না, এর সাথে অন্যান্য জিনিসও খেয়াল রাখতে হবে। কারণ আপনি হাই স্পিড ডাটা দিলেই হচ্ছে না, এখানে শিক্ষার হার থাকতে হবে, দক্ষ জনবল থাকতে হবে, তাদেরকে সেই জিনিসটা ব্যবহার, যেমনটা আপনি একটা অদক্ষ লোকের হাতে কম্পিউটার দিয়ে দিলেই সেটা সঠিক ব্যবহার করতে পারবে না, বরঞ্চ অপব্যয় করে ক্ষতি ডেকে নিয়ে আসবে। শিক্ষার হার যদি কম হয় বা সেটা আমরা দেখতে পেয়েছি যে আসলে দেশের অন্যান্য যদি আসলে সেলুলার নেটওয়ার্ক ঠিক অনেক বেড়ে যায় তাহলে তারা দেশের যেমন ইন্ডিয়া বা অনেক দেশ তারা বিভিন্ন ডার্ক সাইটে অ্যাক্সেসটা অনেক বেশি। সুতরাং আসলে আমি বিপক্ষ দলের বক্তাদের কাছে বলবো যে আমাদের সাথে গলায় গলা মিলিয়ে বলুন আসলে শুধুমাত্র উন্নত মোবাইল নেটওয়ার্কই পারে না একটি দেশের সামাজিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটাতে, এর সাথে সাথে ব্রডব্যান্ড সহ জিনিসেরও প্রচুর গুরুত্ব রয়েছে এবং এগুলো অবশ্যই আপনারা অস্বীকার করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মামুনুর রহমান আমির, বিপক্ষের দ্বিতীয় বক্তা। এখন আমরা চলে যাব পক্ষের শেষ বক্তার কাছে। আমাদের আজকের উন্নত মোবাইল নেটওয়ার্কই পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটাতে। এর পক্ষের সর্বশেষ বক্তা আফসানা আঞ্জাম আখি, আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা হয়তো আজকের বিতর্কের প্রস্তাবনাটি ঠিক কি, উন্নত মোবাইল নেটওয়ার্ক কি পারে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তাই তো আজ আমাদের সুর মিলিয়ে আর্থসামাজিক অবস্থা উন্নয়নের এমন গেলেন যেসব উপায় বাস্তবায়নের পেছনে রয়েছে মোবাইল নেটওয়ার্কের এক অপরিহার্য অবদান। আর মোবাইল নেটওয়ার্কের এই অপরিহার্য অবদান যদি আপনারা অস্বীকার করেন বিজ্ঞ প্রতিপক্ষ, তবে ধরেই রয়েছে নায়িকা শাবানার সেই সেলাই মেশিন, যে সেলাই মেশিন দিয়ে গান শুরু করলে গানের শেষে হয়ে যাওয়া যায় বিত্তশালী শিল্পপতি। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী,
তার্কিক যারা শুনছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় উন্নত মোবাইল নেটওয়ার্ক কি পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। অত্যন্ত যুক্তিসঙ্গত পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা দারিদ্র্যের দোহাই দেখিয়ে উন্নত মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাকে দূরে ঠেলে দিলেন ঠিকই, কিন্তু এর বিকল্প প্রায়োগিক কিছুই কিন্তু বলে গেলেন না। আর যাও বা বলে গেলেন, তা দ্বারা আর্থসামাজিক অবস্থা কোন রকমের সচল রাখা গেলেও উন্নতি ঠিক কতটা সম্ভব তা আমার হচ্ছে না। মাননীয় সভাপতি, আর্থসামাজিক অবস্থা ঠিক তখনই উন্নত হয় যখন শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান অর্থাৎ এই 5টি মৌলিক অধিকার পূরণ হয়। আর বর্তমান প্যান্ডেমিক অবস্থায় যখন পুরো বিশ্ব স্থবির হয়ে আছে, তখন কিন্তু মোবাইল নেটওয়ার্কই পেরেছে আমাদের জীবনের ঘড়ি সচল রাখতে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা অনলাইনে ক্লাস ফান্ডায় খাবার অর্ডার করবেন, আবার অনলাইনে ঈদের কেনাকাটাও করবেন ঠিকই, কিন্তু আর্থসামাজিক উন্নয়নে মোবাইল নেটওয়ার্কের ভূমিকাই যে প্রধান এটা স্বীকার করবেন না, তাই তো? এখন হয়তো তারা বলবেন যে প্যান্ডেমিক তো আর প্রতি বছর হয় না, তবে বিজ্ঞ প্রতিপক্ষ, বিপদ কিন্তু কাউকে বলে আসে না। এটা সত্য, প্রতি বছর করোনা হয় না ঠিকই, কিন্তু বন্যা, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে প্রতি বছর দেশের প্রায় 8 লক্ষ মানুষকে হতে হয় গৃহবন্দী ও ধ্বংস হয় 1,72,000 হেক্টর জমির ফসল। তথ্যসূত্র ARDC.com। এমন তাদের যদি উন্নত মোবাইল নেটওয়ার্ক সরবরাহ করতে পারি, তবে কিন্তু তারা ঘরে বসেও অর্থ রোজগারে সক্ষম হবে। এক্ষেত্রে উন্নত মোবাইল নেটওয়ার্ক কি তাদের আর্থসামাজিক একমাত্র উপায় নয় বিজ্ঞ প্রতিপক্ষ? আশা করছি বুঝিয়ে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, এবার একটু দেশের আর্থসামাজিক উন্নয়নের কথা বলি। চিন্তা করে দেখুন তো, আমাদের ঘরে ঢাকা যদি হতো ফাঁকা, অর্থাৎ যানজট মুক্ত, কেমন হতো তবে? প্রথমত মানুষের সময় বাঁচত, দ্বিতীয়ত বাঁচত জ্বালানি ব্যয়, এবং প্রধানত বাড়তো আয় রোজগার। হ্যাঁ প্রতিপক্ষ, করতে পারতেন 3টি টিউশনি, যা মূলত আমাদের এগিয়ে দেয় আর্থসামাজিক উন্নয়নের দিকে। আর মোবাইল নেটওয়ার্ক উন্নতিকরণের মাধ্যমে যে যানজট নিরসন সম্ভব তা কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ? কি বলছি, গ্রিস ও ইংল্যান্ডের মতো দেশগুলো ট্রাফিক আইন নিয়ন্ত্রণে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করে যানজটকে 98% কমাতে সক্ষম হয়েছে। তথ্যসূত্র নিগম। এরপরও কি আপনারা বলবেন না যে একমাত্র মোবাইল নেটওয়ার্কই পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে? শেষ করতে চাই একটি প্রসঙ্গ দিয়ে। মাননীয় সভাপতি, মোবাইল অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে কতিপয় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকই, তবে বিজ্ঞ প্রতিপক্ষ, রাইফেল বা অস্ত্রের মতো ভয়াবহ জিনিস যেমন থাকে একজন নিরাপত্তা কর্মীর কাছে, তো থাকে একজন গুন্ডার কাছেও। এখন গুন্ডারা সেই অস্ত্র দিয়ে মানুষ খুন করছে বলে আপনারা কি দোষটি চাপিয়ে দেবেন নিতান্তই অস্ত্রের ওপর? আশা করছি প্রতিপক্ষ বন্ধুরা জবাব। এবারে হয়তো প্রতিপক্ষ বলবেন মোবাইল নেটওয়ার্কের ফলে ঘটিত স্বাস্থ্য ঝুঁকির কথা, তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি বিশ্বের 76% মানুষ টেলিমেডিসিন সেবা নিয়ে থাকেন, এবং এই সেবা গ্রাহক রোগীর সংখ্যা প্রতি বছর 16.8% হারে বৃদ্ধি পাচ্ছে, যা একই সাথে বাঁচাচ্ছে রোগীর সময়, যাতায়াত প্রধানত রক্ষা করছে হয়রানি থেকে। তথ্যসূত্র হুইল.com থেকে বলছিলাম। তবে ধরে নিচ্ছি প্রতিপক্ষ, এরপরও আপনারা স্বাস্থ্য সচেতন হয়ে বন্ধ করেন নেটওয়ার্কের ব্যবহার, নিজেই রওনা হলেন বার্তা বহনে, আর যাত্রা পথে সড়ক দুর্ঘটনায় আপনার প্রাণটি যদি যায় চলে, তবে বলতেই হয় সুকুমার রায়ের সেই কথা, আর জীবনের 16 আনাই বৃথা। আর বিজ্ঞ প্রতিপক্ষ, প্রতি বছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় মারা যায় 1.35 মিলিয়ন মানুষ, যেখানে রেডিয়েশন জনিত সংখ্যা কয়েকশো মাত্র। এবার সিদ্ধান্ত আপনাদেরই। তথ্যসূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলছিলাম। অবাক বিষয় কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যখন নানা মোবাইল নেটওয়ার্কের দোষ খুঁজতে ব্যস্ত, তখন সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো মোবাইল নেটওয়ার্কের উন্নতি ঘটিয়ে দেশের আর্থসামাজিক অবস্থাকে চরম শিখরে নিয়ে গিয়েছে। তথ্যসূত্র ASMAG.com। তাই আসুন বিজ্ঞ প্রতিপক্ষ, আর তর্কের খাতিরে তর্ক না করে সকলে একমত পোষণ করি, সকলে বিশ্বাস করি উন্নত মোবাইল নেটওয়ার্কই পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। আমি আবারও বলছি, একমাত্র উন্নত মোবাইল নেটওয়ার্কই পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। উন্নত মোবাইল নেটওয়ার্ক দ্বারা তৈরি এক উন্নত আর্থসামাজিক অবস্থার স্বপ্ন নিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ আফসানা আঞ্জুম আকিকে, পক্ষের শেষ বক্তা। এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ টিম ফোর্থ ইয়ারিজমের শেষ বক্তা আদিবা তাবাসসুম চৌধুরী বক্তব্য পেশ করার জন্য। উন্নত মোবাইল নেটওয়ার্ক কি পারে প্রকৃত সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে? আদিবা, শুরু করছি। আজকের বিতর্কের মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারকগণ, আমার প্রতিপক্ষ এবং উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দকে জানাচ্ছি আমার সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে
উন্নত হতে পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে। বিপক্ষে বলছি, দলনেতা হিসেবে যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে আমাদের দল সঠিক পক্ষটি অবলম্বন করেছে। তার আগে বলতে চাই, আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা অত্যন্ত সুন্দর বাচনভঙ্গি দিয়ে বলছে যে আমরা নেটওয়ার্কের বিষয়টি একেবারেই অস্বীকার করছি। আমি তার সাথে দ্বিমত পোষণ করে বলতে চাই যে আমরা মোবাইল নেটওয়ার্কের ব্যাপারটিকে কখনোই অস্বীকার করছি না, আমরা এটাকে অবশ্যই একটি সুযোগ, বরঞ্চ আপনারা এটিকে একমাত্র সুযোগ বানিয়ে বাকি সব সুযোগগুলিকে অস্বীকার করে যাচ্ছেন, হয়তো আপনারা সেটা নিজেরাই বুঝতে পারছেন না। সাথে সাথে আমি বলতে চাই যে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা কিছু শিক্ষাজনিত কথা বলে গেলেন, 10 মিনিট স্কুল এবং অন্যান্য কিছু ব্যাপার। তারা শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের কথাই বলে গেলেন। মোবাইল নেটওয়ার্ক ছাড়া আমরা যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক দিয়ে সেগুলো চালাতে পারি, যেটা আমার দলের বক্তারা বারবার বলে যাচ্ছে এবং তারা এটাকে মোবাইলকেও ভালো সাপ্লিমেন্টারি হিসেবে দেখিয়েছে এবং আপনাদের কাছে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এই ব্যাপারে আপনাদের কি বলার আছে, সেই জবাবটা কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি প্রতিপক্ষ দল। এবারে আমি আমার দলে দুই বক্তার বক্তব্যের ধারাবাহিকতায় বলতে চাই যে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নতির কথা আমরা বলছি, তা শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের উন্নতিতে কখনোই বাস্তবে না। আমরা কিন্তু অস্বীকার করছি না প্রতিপক্ষ বন্ধু, আমরা মোবাইল নেটওয়ার্ককে রেখে বাকি সুযোগগুলোর কথাও বলছি। হ্যাঁ, বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য নেটওয়ার্ক অতীব গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ককে যদি অগ্রাধিকার দিতেই হয় তবে আমরা উন্নত ব্রডব্যান্ড নেটওয়ার্ককে এগিয়ে রাখবো, মোবাইল বা সেলুলার নেটওয়ার্কে নয়, যার কারণ আমার দলের দ্বিতীয় বক্তা সুন্দর মতো ব্যাখ্যা করে গেছেন। আমি আরো যুক্ত করতে চাই, যেগুলো হয়তো আপনারা কিছুক্ষণ আগে বিভিন্ন ডাটা দিয়ে বলে এসেছেন যে কিভাবে মোবাইল নেটওয়ার্কের উন্নতির সাথে সাথে আমাদের জিডিপি, কিন্তু আপনারা আসলে ঠিকঠাক মতো চেক করেননি যে এগুলা শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক নয়, এখানে শুধুমাত্র সেলুলার নেটওয়ার্ক নয়, এখানে ব্রড ব্যাপারগুলো জড়িত এবং দুই নেটওয়ার্ক মিলে কাজ হয়ে আমাদের জিডিপি বা আমাদের অর্থনৈতিক অবস্থার এতটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। আমি প্রমাণ হিসেবে কিছু তথ্য দিতে, Samsung.com 2018 সালের 12 নভেম্বর প্রকাশিত ইন্টারনেট ইন বাংলাদেশ আর্টিকেল থেকে জানা যায় বাংলাদেশে নেটওয়ার্কিং এ অবস্থায় দ্রুত উন্নতি ঘটছে, যার সাথে উন্নতি হচ্ছে আর্থসামাজিক অবস্থারও। 2009 সালে ব্রডব্যান্ড ইন্টারনেট মার্চ 2016 আইএসপি পিএসটিএন ইউজার এসে দাঁড়ায় 3.112 মিলিয়নে, আর বিআরটিসি ডাটা অনুযায়ী নভেম্বর 2018-তে ব্রডব্যান্ড কানেকশন 5.735 মিলিয়ন। সায়েন্সডিরেক্ট.com এ প্রকাশিত ইকোনমিক ইম্প্যাক্টস অফ ব্রডব্যান্ড নেটওয়ার্কিং বাংলাদেশ অনুযায়ী দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত এই ব্রডব্যান্ড কানেকশনগুলো আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রভূত ভূমিকা সাধন করেছে, মোবাইল নেটওয়ার্ক নয়। আর যদি আপনাদের মতে মোবাইল নেটওয়ার্কে হয়ে থাকে প্রতিপক্ষ, তবে একটি প্রশ্ন করতে চাই, আমাদের আজকের এই জুম কনফারেন্সে উপস্থিত 80% মানুষই ব্রডব্যান্ড ব্যবহার করে এখানে যুক্ত হয়েছেন প্রতিপক্ষ, কেন মোবাইল নেটওয়ার্ক নয়? এই প্রশ্নটি আপনাদের আগেও করা হয়েছে, আপনারা পরবর্তীতে উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধুগণ বলছেন যে উন্নত মোবাইল নেটওয়ার্ক পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাতে। এই প্রত্যয় নিয়ে সমস্যা, কারণ তারা অন্যান্য সকল সূচকের সাথে অন্যতম এক সূচক শিক্ষার হারটিকেও প্রত্যাখ্যান করেছে। নৈতিক শিক্ষার কথা তো বাদই দিলাম, মোবাইল নেটওয়ার্ক জরুরি, অবশ্যই অন্যান্য সূচকগুলোর উন্নতিও প্রয়োজন। তা না হলে কি হয় তা যুগান্তর পত্রিকা অক্টোবর 19, 2019 সালে প্রকাশিত একটি পরিসংখ্যানের মাধ্যমে বলছি মাননীয় মডারেটর। আমাদের ইন্টারনেট ব্যবহারকারী হলো 16 থেকে 24 বছর বয়সী মানুষ, যারা তাদের ইন্টারনেটে ব্যয়িত সময়ে শতকরা 90% সময় ব্যয় করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। অর্থাৎ নেট উন্নয়ন কেবলমাত্র বিনোদনের মাধ্যম হয়ে থেকে যাচ্ছে, যেখানে 16 থেকে 24 বছর বয়সী সবচেয়ে প্রাণ ভরপুর ছেলে মেয়েগুলো এই সুবিধা কাজে লাগিয়ে দেশের আর্থিক ভূমিকা রাখতে পারত। এখানে অন্যান্য সূচকগুলো কাজ করছে না বলেই এই অবস্থা। এছাড়া অত্যধিক সময় ইন্টারনেট থাকার ফলে তাদের কর্মস্পৃহা কমে যাচ্ছে, সাইবার বুলিং, হতাশা বা আমাদের আর্থসামাজিক অবস্থার জন্য হুমকি স্বরূপ। এক্ষেত্রে আমরা 19 আগস্ট 2013 সালে ঘটে যাওয়া ঐশী কর্তৃক চাঞ্চল্যকর মা বাবার হত্যার ঘটনাটির কথা বলতে পারি। অন্য নেটওয়ার্ক তবুও এরকম সামাজিক অবস্থার ঘটনা আমাদের কেন দেখতে হয়েছে প্রতিপক্ষ তার উত্তর দিয়ে যাবেন। শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের উন্নতি ঘটিয়ে সূচকের দিকে খেয়াল না দিয়ে আর কি কি হতে পারে তা বলছি প্রতিপক্ষ। শিক্ষার মতো জরুরি বিষয় খেয়াল না দিলে মোবাইল নেটওয়ার্কিং এর বিপ্লবে তরুণ সমাজ সাইটে বা নেগেটিভ সাইটগুলোতে আসক্ত হয় নৈতিক শিক্ষা এবং সুযোগের অভাবে। মার্চ 2019 এ করা একটি সার্ভে অনুযায়ী নেগেটিভ সাইটে সর্বোচ্চ সময় ব্যয় করা টপ 10 পাকিস্তান, মিশর, ভিয়েতনাম, ইরান, মরক্কো, ভারত,
সৌদি আরব, টার্কি, ফিলিস্তিন ও পোল্যান্ড। লক্ষ্য করলে দেখা যাবে সব কয়েকটি দেশেরই এই যাবৎকালে মোবাইল নেটওয়ার্কিং এ বিপ্লব ঘটলে শিক্ষার হার ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা ভালো না, যার কারণে আর্থসামাজিক উন্নয়ন না ঘটে ঘটছে ডার্ক সাইটের প্রতি আগ্রহের উন্নয়ন। তাই নেটওয়ার্কের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রের দিকেও আমাদের খেয়াল করা দরকার। আর আমাদের বর্তমানে আমাদের দেশের কথা যদি বলতে হয়, আমরা টিকটকার অপু ভাই, মামুন ভাইয়ের কথা বলতে পারি। তারা নিজেরাই বলছে যে তারা নাকি দেশকে নিজে রিপ্রেজেন্ট করছে। ঠিকমতো শিক্ষা না দিয়ে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক করে দিলে এভাবেই দেশকে রিপ্রেজেন্ট করা হয় প্রতিপক্ষ। তাই আমরা চাই যে আপনারাও আমাদের সাথে সুর মিলিয়ে আমাদের পক্ষে অবস্থান করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আদিবা তাবাসসুম চৌধুরী, বিপক্ষের শেষ বক্তা। এবার আজকের বিতর্ক মোবাইল নেটওয়ার্ক কি পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটাতে, এর পক্ষে যুক্তি খণ্ডনের জন্য আসবে সেকেন্ড ইয়ার লজিক গেট এর টিম। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আমাদের বিপক্ষ দল এ পর্যন্ত অনেক কিছুই বলে গেছেন, তার মধ্যে রয়েছে অপব্যবহারের কথা। আমাদের দলের তৃতীয় বক্তা খুব সুন্দরভাবে দেখিয়ে গেছেন এটি অপব্যবহার কেন এই নেটওয়ার্কের উপর নির্ভরশীল নয়। তাছাড়া আমি কিছু বলে যাচ্ছি। মাননীয় সভাপতি, একটি ছুরিকা একটি বাচ্চাকে দেওয়া হলে এই ছুরিকা বাচ্চা ঠিক যায় না, তাকে যেভাবে শেখানো হবে ঠিক সেভাবেই সে শিখবে। মাননীয় সভাপতি, এভাবে যদি তাকে সঠিক ব্যবহার শেখানো হয় তাহলে অবশ্যই সে সঠিক দিকে যাবে। মাননীয় সভাপতি, তারা ব্রডব্যান্ডের কথা বারবার, কিন্তু তারা কি একবার বলেছেন ব্রডব্যান্ডের আমরা যে যারা ইউজার তারা কি একবার বৈদ্যুতিক সংযোগ চলে গেলে তারা কি করে? মাননীয় সভাপতি, ঠিক এরই একটা উদাহরণ দেখা যায় আমাদের পূর্বের অনুষ্ঠানে, যেখানে হঠাৎ করে বৈদ্যুতিক সংযোগ চলে যাওয়ার কারণে ডিবেটটাকে হারতে হয় প্রথম বর্ষকে। মাননীয় সভাপতি, এখানে আমাদের বিপক্ষ দল বলেছেন অবস্থার দিকে। মাননীয় সভাপতি, আমি খুবই জোর সহকারে বলতে চাই এটা তাদের এই কোম্পানিগুলোর সমস্যা, ইন্টারনেট সিস্টেমের সমস্যা নয়। মাননীয় সভাপতি, ঘরের বাইরে কি করে ব্রডব্যান্ড ইউজ করা হবে সে সম্পর্কে প্রতিপক্ষ কিছুই বলেন নেই। তাই আমাদের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর সুযোগ যে আমরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে করার চেষ্টা করছি, তা আসলে তার কিভাবে তার কোনো উত্তর আমরা পাইনি। মাননীয় সভাপতি, আমার যে গ্রামের চাচাতো ভাই তার যে কি হবে সে সম্পর্কে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো কোনো উত্তর দিতে পারবে না। মাননীয় সভাপতি, আমাকে তারা বারবার বলেছেন যেখানে আমরা ব্রডব্যান্ডের সাথে তার সংযোগের কথা বলেছেন, কিন্তু মাননীয় সভাপতি তারা কি এটাও বলেছেন আবার যে গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড খুব বেশি। তাহলে মাননীয় সভাপতি, এই 10 মিনিট স্কুলের বেশিরভাগ দর্শক যারা গ্রামাঞ্চলে থাকে তারা কি করে এই ক্লাসগুলো দেখতে সক্ষম হচ্ছে? অবশ্যই তারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে, যদিও একটু, কিন্তু তারা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে। আর যদি মোবাইল নেটওয়ার্ক আর উন্নত হতো তাহলে এই ক্ষেত্রটি তাদের কোনো সমস্যাই হতো না। মাননীয় সভাপতি, সাবমেরিন কেবলের কথা যে আসে, সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ার সাথে সাথে অনেক সমস্যা দেখা শুরু করেছে, যা আসলে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে সমস্যা হয় না। মাননীয় সভাপতি, এখানে তারা দেখিয়ে বলেছেন যে আমাদের ব্রডব্যান্ডের মাধ্যমে তারা অনেক কিছু কল ড্রপের কথা উল্লেখ করে। আমাদের দলের প্রথম বক্তা এবং আমি নিজে দ্বিতীয় বক্তা এই সম্পর্কে অনেক বলে গেছি, সেগুলো তারা সম্পূর্ণ ভিন্ন চোখে দেখেছেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শাহাদ আহমেদকে, পক্ষের বক্তা যুক্তি খণ্ডনের জন্য। এবার বিপক্ষের আদিবা তাবাসসুম চৌধুরী কে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছিলেন যে একজন মানুষকে যদি অস্ত্র ধরিয়ে দিই সে কি সেটা ব্যবহার করবে নাকি খারাপ কাজ ব্যবহার করে সেটা আসলে কেউ জানে না। এক্ষেত্রে আমরা কি দোষটা অস্ত্রকে দিচ্ছি কিনা? না প্রতিপক্ষ, এখানেই হচ্ছে শিক্ষার ব্যাপারটা চলে আসে যে আমাদের শুধু নেটওয়ার্ক দিলে হবে না, শিক্ষার নৈতিকতা এসব পারিপার্শ্বিক ব্যাপারের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, যুক্তি খণ্ডন পর্বে বলে গেলেন যে একটু আগে যে বিতর্কটি হলো তার রেফারেন্স দেওয়া হলো যে একজনের নেটওয়ার্ক চলে গেছে, এই ক্ষেত্রে কি করতে পারে, সেটাই তো প্রতিপক্ষ। আমাদের এখানে আরেকটি ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি সেক্টর বা হচ্ছে বিদ্যুৎ সেক্টর, যেখানে এটাও আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কিন্তু একটি অনেক বড় একটা ফ্যাক্টর, যেটাতে হচ্ছে আমাদের উন্নয়ন ঘটাতে হবে। আপনারা শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কিং কথা বলছেন, কিন্তু এই যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলোই ভুলে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে বাইরে আমরা কিভাবে হচ্ছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইউজ করব। আপনারা হয়তো বা জানেন না যে ব্রডব্যান্ডে ফাইবার অপটিক্যাল কেবল থাকলে সেখানে ব্যাটারি বা আইপিএস থাকতে
করা যায়। আর যদি ঠিক আছে ধরে নিলাম যুক্তির খাতিরে যে হ্যাঁ সেটাও সম্ভব হচ্ছে না, তাহলে তো মোবাইল নেটওয়ার্ক আছেই প্রতিপক্ষ। আমি তো আর মোবাইল নেটওয়ার্ককে কখনোই একদম অস্বীকার করে দিই না, আমি তো বলছি আর উন্নত আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের এই প্রত্যেকটা ফ্যাক্টরি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং একসাথে কাজ করলেই আমরা একমাত্র সেটা আমরা আমাদের সমাজের জন্য। প্রতিপক্ষ দল বিভিন্ন শিক্ষার জন্য নেটওয়ার্ক ব্যবহারের কথা বলেছেন গ্রাম অঞ্চলগুলোতে, কিন্তু আমি বলতে চাই যে আপনারা বলছেন সেই কস্টটা কে ব্যয় করবে, গ্রামাঞ্চলের মানুষরা তো সেটা ব্যয় করতে পারবে না, সেখানেই আমরা ব্রডব্যান্ডের কথা বলছি প্রতিপক্ষ। আর তাদেরকে শুধু নেটওয়ার্ক দিলেই তো শিক্ষার জন্য যদি তারা সেটা ব্যবহার করে তাদেরকে প্রপার ট্রেনিং দিতে হবে যে কিভাবে এই জিনিসগুলা ব্যবহার করতে হবে। আপনি কৃষককে যদি দিয়ে দেন মোবাইল নেটওয়ার্কিং এর সুবিধা, তাকেও সেটা বোঝাতে হবে, শেখাতে হবে, সেই জিনিসগুলো আমরা চাচ্ছি প্রতিপক্ষ। আমরা শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কিং এর আবদ্ধ হয়ে থাকতে চাই না, আমরা পারিপার্শ্বিক সকল ব্যাপারের দিকে নজর দিয়ে একসাথে ঘটাতে চাই আমাদের সমাজে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আদিবা তাবাসসুম চৌধুরী, বিপক্ষের শেষ বক্তা, যুক্তি খণ্ডনের জন্য। এর মাধ্যমে বিতর্ক পর্ব শেষ হলো। এখন আমরা রেজাল্ট ঘোষণায় চলে যাব, কিন্তু এর ফাঁকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কেউ আছে কিনা। রাজু মামুন স্যারকে তো দেখছি না, বলতে পারছি না তো স্যার আছে কিনা। স্যার কি আছে দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। না স্যার, মামুন স্যার নেই। আচ্ছা, অসুবিধা নেই। তো রাজু, তুমি কি কিছু বলবা? না না না, আপনি বলেন, আমি মার্কসটা লিখে দিয়ে দিই আমারটা। আচ্ছা, আমরা এত কর্তব্য শুনলাম, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আজকে টপিকটা ছিল উন্নত মোবাইল নেটওয়ার্কই পারে দেশের প্রকৃত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, টোটাল সোশিও ইকোনমিক জিনিসটাই বোঝানো হয়েছে। এখন মোবাইল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা যেমন ইম্পর্টেন্স, আবার তাও চলবে না। প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ থাকবে, ডিসঅ্যাডভান্টেজ থাকবে, সেটা ঠিক আছে। আমরা যেটা চেয়েছিলাম যে আসলে মোবাইল নেটওয়ার্কের আসুক, এবং সাথে সাথে এটা যে আমাদের সাথে যে আমাদের যে 5টা বেসিক নিড ছিল একসময় আমরা বলতাম যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এগুলি, শিক্ষা, তার সাথে এখন আমার কাছে মনে হয় যে এটাও একটা বিষয় হয়ে গেছে কানেক্টিভিটি। এটাও একটা ফান্ডামেন্টাল রাইট হয়ে যাচ্ছে মানুষের, ঠিক আছে। কারণ আমরা এই মানে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, ওয়াইফাই বা ব্রডব্যান্ড যেটাই বলো না কেন, সামহাউ আমরা যদি কানেক্টেড না থাকি তাহলে এর অল্টারনেটিভ কি সেটা নিয়ে তখন আর আমরা ভাবতে পারি না, ঠিক আছে। আমরা জাস্ট মনে করি যে আচ্ছা ও তো মোবাইল নেটওয়ার্কে নাই, ওর সাথে তো কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, তাহলে কি করবো, ঠিক আছে। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে মানুষ যেটা করতো, ঠিক আছে, সেই কিন্তু যে আমরা কোনো কারণে যে ওই অবস্থাটা পড়লে সিচুয়েশনটা কি হবে সেটার সাথে কিন্তু আমরা পরিচিত না। তার মানে বোঝাই যাচ্ছে যে এই মোবাইল নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং এগুলির সাথে আমরা আসলে খুব হাইলি কানেক্টেড হয়ে গিয়েছি, এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা এলিমেন্ট হয়ে গিয়েছে। বাহিরে যাওয়াটা এখন আসলে খুবই একটা কঠিন বিষয়। তো এইটাকে ইউটিলাইজ করে মানে হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার economy, how to improve our social connectivity, and from that how can we get that benefits. For instance, telemedicine হতে পারে, এডুকেশন আছে, এছাড়া ই-কমার্স যেগুলি নতুন যুক্ত হয়েছে, এরকম অনেক কিছুই আছে যেগুলি আসলে এখনকার দিনে আমাদের প্রয়োজন, ঠিক আছে, যেগুলি হয়তো 10-20 বছর আগেও সেরকম প্রয়োজনীয় বিষয়টা নয়। যেমন ফর ইনস্ট্যান্স তুমি যদি ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করো, পাঠাও, উবার সার্ভিস, এগুলি ইফ ইউ ডু নট হ্যাভ মোবাইল নেটওয়ার্ক দেন এই ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসটা দেওয়াটা কঠিন ছিল, ঠিক আছে। তবে এখন একটা জিনিস আসলে আমি এক্সপেক্ট করছিলাম যে জিনিসটা আসেনি, সেটা হচ্ছে যে আমরা আছি ধরো 4G নেটওয়ার্কে, বা কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, 3G ও আছে, ওকে ফাইন। ইভেন আমার বাসায় মানে ধরো 3G বেশি, এক সময় 4G খুব কম পাই আমি মোবাইল নেটওয়ার্কে যদি কানেক্ট হই, ঠিক আছে। এই যে সিমলেস একটা 4G কানেক্টিভিটি, এই জিনিসটার একটা সমস্যা, ঠিক আছে। এবং এটা আসলে যদি বলি এটা আসলে পলিসি ইস্যু, ঠিক আছে। যে আমরা যখন যে জাফর ইকবাল স্যারের একটা শুনছিলাম, ওখানে তোমরা দেখবা যে
প্যান্ডেমিক এর পরে শিক্ষা খাতে যে বাজেট, প্যান্ডেমিক এর পরে টেলিকমিউনিকেশন সেক্টরে যে বাজেট পেশ করা হলো, সেখানে অ্যাডিশনাল ট্যাক্স সেট করা হলো। ইফ ইউ থিঙ্ক দ্যাট যে মার্চ মাসে যদি আমাদের প্যান্ডেমিক শুরু হয়, মার্চের ফার্স্ট উইকে 7-8 তারিখের দিকে শুরু হলো, এরপরে তো মার্চ, এপ্রিল, মে 3 মাসে আমরা মোটামুটি ইন্টারনেট প্যাকে অনেকেই ইউজ টু হয়ে গিয়েছি, গ্রামে যারা ঢাকার বাইরে আছে তাদের কথা। ঠিক আছে, সো এরপরে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা দুঃখজনক যে তোমার ইন্টারনেট বা ডাটা কমিউনিকেশনের উপরে অ্যাডিশনাল ট্যাক্স বসানো। বরং এই সময় অ্যাডিশনাল ট্যাক্স আসলে বা না কমিয়ে ভয়েসের উপরে, ওকে এটা একটা ডিবেটেবল ইস্যু, বাট একটা ইন্টারনেট প্যাকের উপরে মানে ট্যাক্স বসানোটা বাড়ানোটা ঠিক হয়নি, আমার পার্সোনাল ওপিনিয়ন। সো যদি আমরা ওটা কমাতাম তাহলে আমাদের যে ঢাকার বাইরে রুরাল এরিয়াতে যে যারা আছে তারা আরো বেশি বেনিফিটেড হতো। এবং যদি নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি বা 4G থাকতো এবং সেখানে যদি তারা অনেক বেশি ডাটা ইউজ করতে পারতো, কিন্তু ওইটার বেনিফিট আমাদের সোশিও ইকোনমিকতেই পড়তো। ঠিক আছে, সেটার কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে হবেই টুডে টুমরো। ঠিক আছে, সেটাই বলছি, এটা হলে ভালো হতো। তো এই জিনিসগুলো আছে। সো আমাদের ধরো আমরা সবসময় দেখি যে আসলে আমাদের পলিসিতে এমন কিছু থাকে যেগুলি নিয়ে আমরা আসলে অনেক সময় সাফার করি। সো ওইটা আবার চেঞ্জ হয়, কিন্তু ততদিনে দেখা যায় যে অনেকেই আমরা সাফার করে ফেলি আর কি। ঠিক আছে, এই জিনিসটা আছে। উন্নত মোবাইল নেটওয়ার্ক, উন্নত মোবাইল নেটওয়ার্ক বলতে কি বুঝি? ঠিক আছে, সেই জিনিসটা আসলে অত সুন্দরভাবে আরেকটু ডিফাইন যদি করতে তোমরা তাহলে ভালো হতো। ঠিক আছে, এই আর কি। আর আরেকটা যেটা বলছিলাম যে আসলে তোমার 5G নেটওয়ার্কের বিষয়টা যেটা, সেটা তো যে কেউ যদি বলতো যে উন্নত মোবাইল নেটওয়ার্ক, এবং সেখানে যদি তোমরা 4G 3G 5G 3G 4G 5G একটা কম্পারিজন দিয়ে যে আমাদের ইকোনমি আরো ভালো পারে যদি আমরা এখন যে নেটওয়ার্কে আছি ধরলাম 3G and 4G এর মধ্যে। ঠিক আছে, সো আরো যদি ইয়ে করি তখন 5G তে যদি যায় তখন আমাদের কিরকম এনহান্সমেন্ট হতে পারে ইন আওয়ার ইকোনমি, ইন আওয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সেগুলি যদি আরেকটু আসতো ভালো হতো। এই আর কি। ঠিক আছে, সো এই বলে আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, আমরা এখনো আমি একজন মার্ক পাইনি। রাজু, তুমি কি মার্ক দিয়েছো? দিচ্ছি, আচ্ছা, 30 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। স্যার মামুন স্যার জয়েন করেছেন। আচ্ছা, গুড। আপনি যদি কিছু বলতে চান একটু বলতে পারেন, আমি একটু মার্কটা যোগ করি। একটু আনস্টেবল হতে এই শেষের দিকে শেষ বক্তার যুক্তি খণ্ডন যেটা ছিল সেটা আমি একদম শেষের আধা মিনিট পাই নাই, তারপর থেকে নেট আনস্টেবল ছিল, আবার কানেক্ট হলাম এখন। যাই হোক, হ্যাঁ বক্তৃতা শুনলাম, সবারই ভালোই হয়েছে, বক্তৃতা ভালোই হয়েছে সবার। আসলে পক্ষে বিপক্ষে দুই দিকেই অনেক বক্তব্য আছে, তোমরা দিয়েছো। তোমাদের যে সীমিত জ্ঞান বলতে বুঝি যে এই অল্প বয়সে তোমরা যে ধরনের যুক্তি তর্ক দেওয়ার চেষ্টা করছো, ভালোই, আমার কাছে উপভোগ্যই মনে হয়েছে এটা। তবে যেটা বললো যে আরো কিছু সুন্দর করে, এটা আসলে অভিজ্ঞতার ব্যাপার, একদিনে হবে না। তোমরা বক্তৃতা দিতে 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 প্র্যাকটিস করতে করতে এবং এই তোমাদের অভিজ্ঞতা থেকে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা আসলে এক ধরনের একটা গেম। হ্যাঁ, তোমার টপিকটা তোমার পক্ষে না বিপক্ষে কোনটা ফেভারেবল সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে একটা গেমের মতো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই খেলাটা খেলতে হবে তোমাকে। সুকৌশলে যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা, কথা বলতে শিখা, এটাই। তো আশা করি আরো ভালো হবে সামনে, বলে আমি তোমাদেরকে আরো উৎসাহিত করতে চাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো। ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে। তো আমরা আজকে আমার হাতে সব রেজাল্ট চলে এসেছে। এখন আমি ফলাফল ঘোষণা করব। এখনকার বাইরে এমন কেউ কি আছো যে একটু মোবাইল নেটওয়ার্ক এটা নিয়ে জাস্ট 30 সেকেন্ডে তোমার স্ট্যাটাসটা বলতে পারবা? কি অবস্থা? স্যার আমি আছি। মাহির বলো। জি স্যার। ভালোই, তোমার নেটওয়ার্ক তো খুব একটা খারাপ মনে হলো না, ভালোই তো ছিল। স্যার আমার এখানে স্যার নেটওয়ার্কে স্যার একদম স্যার আমি বাসার
মোটামুটি বলতে গিয়ে বসছি স্যার, একেবারে জানালার পাশে বসছি স্যার, যাতে কোনো রকমের নেটওয়ার্কটা থাকে স্যার। মানে এমন অবস্থা বৃষ্টি হলে স্যার। বৃষ্টি স্যার অনেকদিন ছিল, গত ডিবেটে স্যার আমি বৃষ্টির কারণে রিস্ক নিয়ে নেই স্যার। আজকেটাতে অংশগ্রহণ করছি, আজকে মোটামুটি ঠিক আছে। তোমার কি 3G না 4G? স্যার এমনি 3G 4G দুটোই মাঝে মধ্যে পাওয়া যায়, তবে স্যার মাঝে মধ্যে 2G হয়ে গেলে প্রবলেম, একেবারে মানে সবকিছু আপ ডাউন করে স্যার। গুড। ঢাকার বাইরে কোনো মেয়ে স্টুডেন্ট কিছু বলতে চাও তোমার নেটওয়ার্ক নিয়ে, বলতে পারো, জাস্ট 30 সেকেন্ড। ঠিক আছে, ঢাকার বাইরে আছে কিন্তু ওয়াইফাই। কোথায় তোমার বাসা? চাঁদপুর, আতিবা বলছি স্যার। চাঁদপুর কোথায়? আচ্ছা, চাঁদপুর চাঁদপুর থেকে শহরে স্যার। জি বলছো। স্যার, কিন্তু আচ্ছা মোবাইল আচ্ছা, ওয়াইফাই ইউজ নেটওয়ার্ক করো খুব একটা বাসায়? জি স্যার, খুব একটা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হয় না। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখনই ফলাফল ঘোষণা। আজকের বিতর্কের বিষয় ছিল উন্নত মোবাইল নেটওয়ার্ক কি পারে প্রকৃত আর্থসামাজিক অবস্থা উন্নয়ন ঘটাতে। এই বিতর্কে আজকে জয়ী হয়েছে পক্ষের দল, সেকেন্ড ইয়ার লজিক গেট। কেউ কি শুনে নাকি? জি স্যার, স্যার শুনেছি। পাইছি। মন জি খারাপ স্যার শুনেছি স্যার, স্যার শুনেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি না বুঝতেছিলাম না, কারণ আমি তো রেজাল্ট দেখে বলতেছি। ঠিক আছে, আমার মনে হয় খুব টাই কম্পিটিশন হয়েছে না, খুব কাছাকাছি। এই যে 134 127 দেখা যাচ্ছে, ওটাই বললাম। এইটা স্যার এটা হচ্ছে তোমাদের মার্ক, ঠিক আছে, যেটা হচ্ছে যে 134 আর 127। মাহি 2019, শাহাদ আহমেদ 21 18.5, আফসানা আখি 21.5 20.5, শাহাদ যুক্তিতে লজিকে 7 সালেই, আরিফুর রহমান 20 17.5, মামুনুর রহমান আবির 20.5 19, আদিবা 20 18.5, 6.5, অল টোটাল 127। ঠিক আছে, সো আজকে জয়ী দল হয়েছে সেকেন্ড ইয়ার লজিক গেট। এবং সেকেন্ড ইয়ার লজিক গেট বি গ্রুপ থেকে দুটোতে জয়লাভ করলো, সো তারা বলা যায় যে গ্রুপ চ্যাম্পিয়ন। সো দে উইল বি ইন দ্য ফাইনাল ইফ আই এম নট রং। ঠিক আছে, যে অন্য কোনো ভাবে, আচ্ছা রিজেম ব্যাগের সাথে আরেকটা তোমাদের, আদিবা তোমাদের সাথে আরেকটা কার বাকি? আচ্ছা, আমি তো নিচে লিখে রাখছি আর আমাদের এমএসএ। হ্যাঁ আছে, এখানে কি কোনো চান্স আছে? আচ্ছা, এখানে তো দুই তো মানে কেউই জিততে পারেনি, সো আসলে এটা হয়ে যাবে একটা মানে নরমাল একটা ফাইট, এই তো। জি স্যার। আচ্ছা, তারপর আমি চাবো যে তোমরা জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে গেছে, কারণ তোমাদের টপিকটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে জানার, এবং সেটার মাধ্যমে আমরাও জানতে চাই, শিখতে চাই। ঠিক আছে, তো জিনিসটাকে তোমরা যে হারি জিতি যাই হোক, আমরা যদিও পরের রাউন্ডে যেতে পারছি না, কিন্তু তোমরা ছেড়ে দিবে। ঠিক আছে, ওকে। So with that, I will today's debate, and সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এবং আমরা আসলে এনজয় করছি এই ডিবেট যে হচ্ছে, সেটা আরো বেশি পার্টিসিপেন্ট আশা করছিলাম। ঠিক আছে, 40 থেকে 50 জন থাকে মাত্র। ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টে 300 বেশি ছাত্রছাত্রী, আর একটু বেশি থাকলে ভালো হতো। ঠিক আছে, নেমিকের মধ্যে আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যা দেখছি। ঠিক আছে, সো এটাকে ওভারকাম করার জন্য আমাদের এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং সেটাতে তুমি যত পার্টিসিপেট করবে তো তোমাদেরই লাভ, এবং তুমি তত বেশি তোমার ব্রেন ওয়ার্ক করবে। ঠিক আছে, তো সেই জিনিসটার জন্য আমরা চাচ্ছি এই ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য। এই হোক, আজকের সেকেন্ড ইয়ার লজিক টিম, পক্ষের টিম, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আজকের এই আয়োজন শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।